আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সকলকে ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষক উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ষষ্ঠ পরিচ্ছেদের উপরে। এই পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে বাক্য নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি এই পাঠ যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, শোনো, তাহলে এই পাঠ শেষে তোমরা সার্থক বাক্যের শর্তগুলো বলতে পারবে, খণ্ডবাক্য চিহ্নিত করতে পারবে এবং অধীন খণ্ডবাক্যের প্রকারভেদগুলোর উদাহরণ লিখতে পারবে। আলোচনা শুরু করার আগে বলছি, তোমরা তোমাদের এবং অভিভাবকদের টাইমলাইন থেকে এই পাঠটি শেয়ার করে রাখো, এতে অন্যদের উপকার হবে এবং পরবর্তী সময়ে তোমরা সহজেই খুঁজে পাবে এই পাঠটি। তো আমরা আলোচনা করতে যাচ্ছি বাক্য। এই বাক্যের একটি বাক্য সার্থক হওয়ার জন্য এবং একটি বাক্যের গঠন প্রণালীর বিভিন্ন বিধি নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমে জেনে নেই সংক্ষেপে বাক্য কাকে বলে। এটি আমরা অনেকবার পড়েছি, অনেকভাবে জানি, তারপর এই পাঠের সাথে যেহেতু সংশ্লিষ্ট, সেজন্য আমরা আরেকবার স্মরণ করে দিই বাক্য কাকে বলে। এক বা একাধিক পদের দ্বারা যদি বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। আমাদের বইতে এক পদের কথাও আছে, অনেকেই সন্দেহে পড়ে যেতে পারে একটি পদ দিয়ে কিভাবে বাক্য হয়। যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়, যেমন যদি বলি করিম তুমি কি করছো, যদি করিমকে জিজ্ঞেস করা হয় করিম তুমি কি করছো, তখন সে যদি লেখা অবস্থায় থাকে, সে যখন বলবে লিখছি, এই লিখছি একটি পদ দিয়ে তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাবে, অর্থাৎ তখন বোঝা যাবে করিম লিখছে। সেজন্য একটি পদ দিয়েও বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশ পেতে পারে। এখন জেনে নিই একটি সার্থক বাক্যে কতটি গুণ থাকতে হবে। এটি আমাদের জেএসসি পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে, একটি সার্থক বাক্যে কতটি গুণ থাকে। তখন সংক্ষেপে উত্তর যদি কতটি, একটি, দুটি, তিনটি, চারটি এরকম দেয়া থাকলে, তাহলে সহজ উত্তর হলো একটি সার্থক বাক্যে তিনটি গুণ থাকে। আমরা এই তিনটি গুণের সাথে এখন পরিচিত হই। প্রথম গুণটির নাম হলো আকাঙ্ক্ষা। এক নাম্বার, আকাঙ্ক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো আমি আকাঙ্ক্ষা বানানটি কিভাবে লিখেছি, এভাবে আকাঙ্ক্ষা বানানটি হবে। এরপরে দুই নম্বর হলো আসক্তি। আসক্তি, আসক্তি বানানটার প্রতি সতর্কতার সাথে লক্ষ্য করবে। অনেকে মনে করে এটা আসক্তিকে আসক্তি মনে করে, এটা আসলে আসক্তি নয়, এটা হলো আসক্তি। তাই তো। এরপরে হলো যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের বাংলা দ্বিতীয় পত্রটি এমসিকিউ হয়, বহু নির্বাচনী হয়, সেহেতু আমরা এখানে দুটি প্রশ্নের উত্তর পেয়েছি। একটি হলো একটি সার্থক বাক্যে কতটি গুণ থাকতে হবে, তার উত্তর হলো তিনটি। আর হলো কি কি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই তিনটি গুণ একটি সার্থক বাক্যে থাকতে হবে। আমরা এখন প্রতিটির সাথে পরিচিত হব, আকাঙ্ক্ষা কি, আসক্তি কি এবং যোগ্যতা কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে পরিচিত হই আকাঙ্ক্ষার সাথে। আকাঙ্ক্ষা শব্দটির মধ্যেই এর পরিচয় লুকিয়ে আছে। আকাঙ্ক্ষা মানে কোনো কিছু জানতে চাওয়া, ইচ্ছা বা আগ্রহ। সেটি আমাদের বইতে এভাবে লেখা আছে, এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। এটিও এমসিকিউ আসতে পারে, এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে কি বলে, তাহলে সেটি যদি এমসিকিউতে আসে তার নাম হবে আকাঙ্ক্ষা। যেমন হতে পারে, এটি একেবারেই সহজ, আমি যদি বলি শিউলি ফুল তুলতে গেছে, এটি একটা পূর্ণ বাক্য। এই পূর্ণ বাক্যটি যদি পূর্ণভাবে না বলে, শুধু যদি বলি শিউলি ফুল তুলতে গেছে, এটা না বলি, যদি বলি শিউলি ফুল তুলতে, শিউলি ফুল তুলতে, এতটুকু বলে যদি শেষ করে দিই, তাহলে এরপরে কিছু একটা শোনার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, এটির নাম হলো আকাঙ্ক্ষা। অর্থাৎ কোনো বাক্য যদি মাঝপথে গিয়ে থেমে যায়, তাহলে সেটি পূর্ণ বাক্য হবে না, তার একটি শর্ত পূর্ণ হবে না, যে শর্তটির নাম হলো আকাঙ্ক্ষা। এরকম আরো উদাহরণ তোমরা তৈরি করতে পারবে। তামিম আমাদের জাতীয় ক্রিকেট দলের, এতটুকু একটি বাক্য যদি এতটুকু হয়, তামিম আমাদের জাতীয় ক্রিকেট দলের কি, অধিনায়ক। তাহলে অধিনায়ক কথাটি যদি না বলি, এই বাক্যটি পরিপূর্ণ হবে না। তাহলে একটি বাক্য পূর্ণাঙ্গ হওয়ার জন্য তার আকাঙ্ক্ষা শর্তটিও পূরণ হতে হবে। তাহলে আকাঙ্ক্ষা হলো একটি বাক্য মাঝ পথে গিয়ে শেষ হতে পারবে না,
পুরোপুরি কথাটি ব্যক্ত করতে হবে। পুরোপুরি কথাটি ব্যক্ত হলে আকাঙ্ক্ষা শর্তটি পূর্ণ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব দ্বিতীয় শর্তটি নিয়ে। দ্বিতীয় শর্তটি হলো আসক্তি। আসক্তিতে যাওয়ার আগে আমি বলি, যেমন তুমি এখন হয়তো একটি পড়ার টেবিলে বসে আছো, সেই পড়ার টেবিলের সামনে বইগুলো সাজানো আছে। তো এখন যদি আমি প্রশ্ন করি বইগুলো কিভাবে সাজানো আছে, তোমরা দেখো বইগুলো সবচেয়ে বড় বইটি থাকে নিচে, তারপর যে তুলনামূলক ছোট বইটি তার উপর, এভাবে থাকে। যদি নিচে ছোট বই থাকে উপরে বড় বই থাকে তাহলে বইগুলো সাজানো ভাবে গোছানো ভাবে থাকবে না। যেভাবে রাখার কথা যদি আমরা দাঁড় করিয়ে সাজিয়ে রাখি, সেক্ষেত্রেও ছোট বড় বই কোথাও কোনটা সাজাতে হবে আমরা সেভাবে সাজিয়ে রাখি। এছাড়াও তোমাদের মায়েরা বা বাবারা বাসায় বিভিন্ন বাসার জিনিসপত্র বিভিন্নভাবে সাজিয়ে রাখে। যদি এলোমেলো করে রাখে তখন এলোমেলো চোখে দেখতে কটু লাগে যে বিষয়টি ভালো দেখাচ্ছে না। সেজন্য আমরা সবসময় চেষ্টা করি সবকিছু সাজিয়ে রাখা। এই সাজিয়ে রাখাটা বাক্যে যখন পদগুলো সাজিয়ে রাখবো, বাক্যে পদগুলো যথাযথভাবে সাজিয়ে রাখার নাম, সাজিয়ে লেখার নামটি হলো আসক্তি। যেমন কোথায় বিশেষ্য বসবে, কোথাও কখন কোন জায়গায় কর্ম বসবে, কোন জায়গায় ক্রিয়া বসবে, এগুলো যথাস্থানে লেখাটার নাম হলো আসক্তি। দেখো আমি এখানে লিখেছি বাক্যের অর্থ সঙ্গতি। এই কথাটি দিয়ে এমসিকিউ আসে প্রায় কয়েক বছর আগেও জেএসসি পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছিল। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলো যথাযথভাবে সাজিয়ে রাখার নাম কি? অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলো যথাযথভাবে সাজিয়ে রাখার নাম কি? এরকম প্রশ্ন এসেছিল, প্রায় আসতে পারে এরকম প্রশ্ন। তাহলে তার নাম হলো আসক্তি। আসক্তি হল গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা। কোথায় বিশেষ্য হবে, কোথায় কর্ম হবে, কর্তা হবে, কর্ম হবে, কোথায় ক্রিয়া হবে, এইভাবে সাজিয়ে রাখা। দেখো আমি এখানে একটি এলোমেলো বাক্য লিখেছি। সে বাক্যটি হলো তামিম অধিনায়ক দলের জাতীয় আমাদের। তামিম অধিনায়ক দলের জাতীয় আমাদের। এটি কি কোনো কিছু বোঝা যাচ্ছে স্পষ্ট ভাবে? স্পষ্ট ভাবে এই বাক্যটি থেকে কোনো কিছু বোঝা যাচ্ছে না। এই বাক্যটি হওয়া উচিত ছিল তামিম আমাদের জাতীয় দলের অধিনায়ক। তামিম আমাদের জাতীয় দলের অধিনায়ক। তাহলে প্রথমে হলো উদ্দেশ্য, তো প্রথমে কর্তা যেটা হলো তামিম, তামিমের পরে তামিম আমাদের কর্ম জাতীয় দলের অধীনে। এই পদগুলো একটির পর একটি বিন্যস্ত ভাবে সাজিয়ে রাখার নামটি হলো আসক্তি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই উদাহরণ তৈরি করতে পারবে আরো। অর্থাৎ কোনো কিছু সাজিয়ে গুছিয়ে থাকা, সাজানো ভাবে থাকা। আর বাক্যে যখন সাজানো গোছানো থাকে তখন সেটি হবে আসক্তি। আর না থাকলে হবে আসক্তি গুণের অভাব। আসক্তি গুণের অভাবে এই আমি যে বাক্যটি দিয়েছি এটি হলো আসক্তি গুণের অভাবে একটি সার্থক বাক্য হতে পারে না। এটি তামিম অধিনায়ক দলের জাতীয় আমাদের, এটি কোনো সার্থক বাক্য নয়। এটি সার্থক বাক্য হবে তখনই যখন আসক্তি পূর্ণ হবে, আসক্তি গুণটি পূর্ণ হবে। তামিম আমাদের জাতীয় দলের অধিনায়ক বললে তখন সেটি হবে আসক্তিপূর্ণ এবং একটি সার্থক বাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে এখন বলি বিড়ালটি জুতো পরে হাঁটছে, তখন এই কথাটি শুনতে কেমন লাগবে? তোমরা নিশ্চয়ই এতক্ষণে হেসে দিয়েছো। বিড়াল কিভাবে আবার জুতো পরে হাঁটে? জুতো পরে হাঁটার তো কাজ তো বিড়ালের না। অর্থাৎ যে কাজটি যার সাথে শোভন দেখায় না, সেটি যদি বাক্যে চলে আসে তখন যে অভাবটি হবে সেই অভাবটির নাম হলো যোগ্যতা। অর্থাৎ একটি সার্থক বাক্য হওয়ার যে শর্তগুলো, তৃতীয় শর্তটি হলো যোগ্যতা। আর যোগ্যতা হলো ওটি যেটিকে আমরা এখানে লিখেছি বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিল বন্ধন। আমি একটা আন্ডারলাইন দিই, এটি দিয়েও অনেক সময় এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে। অর্থের সঙ্গতি ও ভাবের মিল বন্ধন। অর্থের সঙ্গতি ও ভাবের মিল বন্ধনকে কি বলে? অতীতে এরকম জেএসসি পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাহলে অর্থের সঙ্গতি এবং ভাবের মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। আমি যদি বলি বিড়ালটি জুতো পরে হাঁটছে, তাহলে সেটি সার্থক বাক্য হবে না, বলতে হবে ছেলেটি জুতো পরে হাঁটছে। তাহলে যার যেটি কাজ সেটি হবে যোগ্যতা। আমাদের এখানে বড়শি দিয়ে যদি কেউ বলে বাবা বড়শি দিয়ে মাছ ধরছেন, এটি হলো ঠিক আছে, এটি হলো একেবারে ঠিক একটি বাক্য, যোগ্যতা সম্পন্ন বাক্য। আর যদি বলি বাবা বড়শি দিয়ে নারকেল পাড়ছেন, বাবা বড়শি দিয়ে নারকেল পাড়ছেন, নারকেল পাড়ার কাজ বড়শি দিয়ে নারকেল পাড়া হয় না, গাছ থেকে নারকেল নামানো হয় না বড়শি দিয়ে, তখন সেটি হবে একটি অসার্থক বাক্য। অর্থাৎ যোগ্যতা হলো ভাবের মিল বন্ধন, অর্থসঙ্গতি রক্ষা করে ভাবের মিল বন্ধন। ভাবটি এমন হতে হবে যার যে কাজ। যেমন হাতি আকাশে ওড়ে না, আমি যদি বলি আকাশে হাতি উড়ছে, তাহলে সেটি হবে যোগ্যতা অভাব সম্পন্ন একটি বাক্য। আকাশে পাখি ওড়ে, হাতি ওড়ে না।
যেমন পানিতে সাঁতার কাটে, হাঁস সাঁতার কাটে। তো আমি যদি বলি মোরগ বা মুরগি পানিতে সাঁতার কাটছে যদি বলা হয়, তখন সেটি একটি সার্থক বাক্য হবে না। কেন সার্থক বাক্য হবে না? এই বাক্যটিতে যোগ্যতার অভাব থাকবে। এরকম বাক্য আমাদের জেএসসি পরীক্ষায় দিতে পারে। উল্টো পাল্টা বাক্য দিয়ে যদি বলতে পারে এই বাক্যটিতে কিসের অভাব রয়েছে, তখন তোমাদের বলতে হবে এটিতে যোগ্যতার অভাব রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন শেষ করলাম একটি সার্থক বাক্যের 3টি গুণ: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন খণ্ডবাক্য নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব খণ্ডবাক্য নিয়ে। তার আগে একটু বলে রাখি, আমাদের ক্লাসের সময়সীমা যেহেতু সীমিত, সেজন্য আমি উদ্দেশ্য এবং বিধেয়টি বাদ দিয়ে খণ্ডবাক্যে চলে এসেছি। উদ্দেশ্য বিধেয়তে খুব বেশি বলার কিছু নেই, তোমরা একটু দেখে নিও। আমি এখন খণ্ডবাক্যে আসছি। তাহলে এখানে একটা এমসিকিউ হতে পারে, খণ্ডবাক্য কত প্রকার? খণ্ডবাক্য কত প্রকার, এরকম যদি এমসিকিউ হয়, তার উত্তর হবে খণ্ডবাক্য 2 প্রকার। একটি হলো স্বাধীন খণ্ডবাক্য, আরেকটি হলো অধীন খণ্ডবাক্য। তাহলে খণ্ডবাক্য কত প্রকার, এটি এরকম একটা এমসিকিউ প্রশ্ন হয়, মাঝে মাঝে হয়। তাহলে তার উত্তর আমরা পেয়েছি। তো এখন আমরা জানবো স্বাধীন খণ্ডবাক্য কাকে বলে। স্বাধীন খণ্ডবাক্য হলো একটি বড় বাক্য যার 2টি অংশ থাকে, তার মধ্যে যে অংশটি নিজেই অন্য বাক্যের উপরে নির্ভর না করে নিজে নিজের অর্থটি পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারলে সেটি হবে স্বাধীন খণ্ডবাক্য। আমি একটি উদাহরণ লিখে রেখেছি এখানে, লক্ষ্য করো। আমি বাড়ি গিয়ে দেখলাম, কমা, আমি বাড়ি গিয়ে দেখলাম, কমা, সবার খাওয়া হয়ে গেছে। এটি একটি বড় বাক্য। এটি একটি বড় বাক্য, তার ভিতরে 2টি অংশ। একটি অংশ হলো আমি বাড়ি গিয়ে দেখলাম, আরেকটি অংশ হলো সবার খাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা খেয়াল করো, এখানে যদি আমি বলি আমি বাড়ি গিয়ে দেখলাম, এটি যদি বাদ দিই আমি বাড়ি গিয়ে দেখলাম, তখন এটি অর্থ পূর্ণ হবে না, পূর্ণাঙ্গ হবে না। আমি বাড়ি গিয়ে দেখলাম, কি দেখলাম? তখন আসক্তির অভাব, আকাঙ্ক্ষার অভাব হবে। আমি বাড়ি গিয়ে কি দেখলাম, যদি এটি যদি আমি ঢেকে দিই, বন্ধ করে দিই, আমি বাড়ি গিয়ে দেখলাম, তাহলে এটি একটি খণ্ডবাক্য, তার নাম হলো অধীন খণ্ডবাক্য। এই অধীন খণ্ডবাক্য হলো এটি, আমি বাড়ি গিয়ে দেখলাম। আর যদি আমি বাড়ি গিয়ে দেখলাম এটি যদি মুছে দেই, আমি বাড়ি গিয়ে দেখলাম, এটি যদি মুছেও দেই, এই খণ্ডবাক্যটি এটি যদি মুছেও দেই, তখন থাকবে সবার খাওয়া হয়ে গেছে। তাহলে সবার খাওয়া হয়ে গেছে এই অংশটিতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সবার কি ভাবটা, বাক্যের যে ভাবটি বোঝাতে চাচ্ছে, সেই ভাবটি এখানে প্রকাশ পেয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। এটি একটি স্বাধীন বাক্য। তাহলে একটি বড় বাক্যের যে অংশটি অন্যটির উপরে নির্ভর না করে নিজের অর্থটি পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে, সেটি হলো স্বাধীন খণ্ড বাক্য। আমি একটি অংশ মুছে দেওয়ার পরেও যে অংশটি থেকে গিয়েছে সেটি তার মূল অর্থটি প্রকাশ করতে পারছে, এটির নাম হবে স্বাধীন খণ্ড বাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যাব অধীন খণ্ড বাক্যের দিকে। এবং অধীন খণ্ড বাক্যের আবার প্রকারভেদ আছে, সেদিকে যাচ্ছি। অধীন খণ্ড বাক্য কত প্রকার, এটিও এমসিকিউ আসে জেএসসি পরীক্ষায়। তাহলে অধীন খণ্ড বাক্য হলো 3 প্রকার। চলো আমরা সেই 3 প্রকারের সাথে পরিচিত হইনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব অধীন খণ্ড বাক্য নিয়ে। আগেই বলে রেখেছি অধীন খণ্ড বাক্য 3 প্রকার, এটি এমসিকিউ প্রশ্ন আসে। এবং এই অংশটিতে তোমরা প্রায়ই ভুল করো, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি। এই অধীন খণ্ড বাক্যের 3 প্রকারে এসে এমসিকিউতে তোমাদের প্রায়ই ভুল হয়। সেজন্য আমি চেষ্টা করবো একটি বিভিন্ন সূত্র দিয়ে এটি একটু বোঝানোর জন্য। লক্ষ্য করো, প্রথমটা হলো অধীন খণ্ড বাক্যের প্রথমটির নাম হলো বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য। বিশেষ্য স্থান এমন অধীন খণ্ড বাক্য যেটি বিশেষ্যের কাজ করে। তাহলে আমরা জানি বিশেষ্য কি কাজ করে, বাক্যে থেকে বিশেষ্য প্রায়ই কর্তার কাজ করে, কর্তা বা উদ্দেশ্য স্থানে উদ্দেশ্যের জায়গায় বসে বা কর্তার কাজ করে। তো যখন বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য আমরা খুঁজবো এমসিকিউ থেকে, লক্ষ্য রাখবে তখন সেখানে সর্বনাম থাকবে না। যেমন সর্বনাম কি যার, তার, যে, সে, যখন, তখন, এগুলো অ্যাভয়েড করবে। এগুলো যদি দেখবে তখন মনে করবে এগুলো একটি বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য নয়। আবার বলি, এটি একটি মনে রাখার সহজ সূত্র। বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য মনে রাখার জন্য তুমি যদি দেখো কোন বাক্যের সর্বনাম আছে, কেমন সর্বনাম, যার, তার, যে, সে, যখন, তখন, যারা পরিশ্রমী তারা সফল হয়, এরকম হবে না। যারা তারা, এখানে সর্বনাম আছে যারা তারা। তাহলে এগুলো আমি একটু পরে যাবো এগুলো নিয়ে আলোচনা করতে। তাহলে বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য চেনার জন্য তোমার সর্বনাম যার, তার, যে, সে, যখন, তখন, এই সর্বনাম অ্যাভয়েড করতে হবে। আর হলো এই ক্রিয়ার অবস্থা, গুণ, কারণ। ক্রিয়ার অবস্থা, গুণ,
কারণ অর্থাৎ বিশেষণে আমরা যেগুলো বোঝাই এগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে এগুলো অ্যাভয়েড করলে তখন আমরা যেটি পাবো সেটি হলো এই বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য। যেমন একটি উদাহরণ আমাদের বইতে আছে, এটি বইতে আছে, আমি একটু আগে দিয়েছিলাম। আমি বাড়ি গিয়ে দেখলাম, এটি হলো বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য। আমি বাড়ি গিয়ে দেখলাম সবার খাওয়া হয়ে গেছে, এটি হলো সবার খাওয়া হয়ে গেছে স্বাধীন খণ্ড বাক্য। এই স্বাধীন, আমি একটু উদাহরণটি এখানে একটু দেখো, এই সংজ্ঞাটি, উদাহরণ না সরি, সংজ্ঞাটি আমি দিয়েছি। বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য হলো যে অধীন খণ্ড বাক্য স্বাধীন খণ্ড বাক্যের যে কোনো পদের, স্বাধীন খণ্ড বাক্যের যে কোনো পদের, এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট, স্বাধীন খণ্ড বাক্যের যে কোনো পদের অধীন থেকে বিশেষের কাজ করলে সেটি কোন অধীন খণ্ড বাক্য হবে? সেটি হলো বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য। তাহলে বলেছি আমি বাড়ি গিয়ে দেখলাম সবার খাওয়া হয়ে গেছে। আমি প্রথমে যে সূত্রটা দিয়েছি, যার তার যখন তখন যে সে, এগুলো হবে না। দেখো এ বাক্যে এগুলো নেই। আমি বাড়ি গিয়ে দেখলাম সবার খাওয়া হয়ে গেছে, এবং এখানে কোনো সবার খাওয়া হয়ে গেছে, এখানে ক্রিয়ার, খাওয়া হয়ে গেছে ক্রিয়ার এই কোনো দোষ, গুণ, কারণ এগুলোরও বর্ণনা নেই। তাহলে বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য চেনার একেবারে সহজ শর্ত, তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে, আমি খুব জটিল ভাবে বলছি না, দেখবে যেখানে সর্বনাম থাকবে না এবং বিশেষণ স্থানীয় ক্রিয়ার দোষ, গুণ, অবস্থা, কারণ ইত্যাদি থাকবে না, যেটি দেখবে সেটি হবে এই বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন অধীন খণ্ড বাক্যের দ্বিতীয় প্রকারটি নিয়ে আলোচনা করব, সেটি হলো বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য। এখানে একটু লক্ষ্য করো, এখানে দেয়া আছে বিশেষণ, অর্থাৎ এমন খণ্ড বাক্য যেটি বিশেষণ হবে, দোষ, গুণ, অবস্থা হবে। আমি একটু আগে বলেছিলাম বিশেষের আলোচনা করতে গিয়ে দোষ, গুণ, অবস্থা যেখানে হবে না সেটা হবে বিশেষ্য, তবে এটিতে হবে দোষ, গুণ, অবস্থা হবে, সেজন্য এটি বিশেষণ হবে। তবে কিসের বিশেষণ? এই বিশেষ্য এবং সর্বনামের, বিশেষ্য এবং সর্বনাম পদের, বিশেষ্য এবং সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, এটি এমসিকিউতে আসে, অতীতে এসেছিল, এই বিষয়টিতে সতর্ক থাকবে। এই এতটুকু, কোন বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে যে অধীন খণ্ড বাক্য কোন বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে, সেই অধীন খণ্ড বাক্য কোন খণ্ড বাক্য হয়, সেটা হবে বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য। এবং আমি একটু আগে বলেছিলাম সেখানে যে সর্বনামগুলো হয়, যার, তার, যখন তখন, যে, সে, এগুলো আসতে পারে, এগুলো দেখলেই মনে করবে সেটি হলো বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য। যেমন যারা পরিশ্রম করে তারা সফল হয়, যারা, তারা। তারপরে এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য। প্রথমে দেখো, যে পরিশ্রম করে সেই সফল হয়, এখানে সেই এই সর্বনাম, সেই এই সর্বনামটি হলো সেই কে সফল হয়, সেই কে যে পরিশ্রম করে, সেই এর অবস্থা বা দোষ, গুণ, অবস্থা যেটি বলেছিলাম বিশেষণ হবে, এই গুণটা হলো পরিশ্রম, যে পরিশ্রম করে সেই হলো সেই সফল হয়। এরপর হলো যখন আকাশ মেঘলা থাকে, অবস্থাটা হলো মেঘলা থাকে, বিশেষণ। যখন আকাশ মেঘলা থাকে তখন ময়ূর নাচে, তাহলে তখন, কখন ময়ূর নাচে, তখন এর অবস্থা হলো যখন আকাশ মেঘলা থাকে, তখন সর্বনাম, সরি, কানেক্টর যেটি তখন, যখন, তখন। তারপরে আছে যারা অবৈধ পথে আয় করে, যারা অবৈধ পথে আয় করে তাদের সুখ নেই, এই তাদের সর্বনাম, এখানে হলো তাদের সর্বনাম, তো তাদের কাদের সুখ নেই? যারা অবৈধ পথে আয় করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে বলেছিলাম এই বিশেষণের দোষ, গুণ, অবস্থা খেয়াল করতে হবে, এবং সেটি বিশেষ্য এবং সর্বনাম, বিশেষ্য এবং সর্বনাম, কোন স্বাধীন খণ্ড বাক্যের বিশেষ্য এবং সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করবে, সেটি হবে বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব অধীন খণ্ড বাক্যের সর্বশেষ প্রকারটি নিয়ে। সেই প্রকারটি হলো ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য। তো ক্রিয়া বিশেষণের ইংরেজি হলো অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব মানে যেটি ভার্বের অবস্থা প্রকাশ করে, এটিও তেমনি ক্রিয়া বিশেষণ। তো আমরা একটু সংজ্ঞাটি লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই সংজ্ঞা থেকে এমসিকিউ প্রশ্ন হয়, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতার সংজ্ঞা থেকেও এমসিকিউ প্রশ্ন হয়। আবার আমাদের বিশেষ স্থানীয় বা বিশেষণ স্থানীয় বা ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্যের সংজ্ঞাটি থেকে নিয়ে এমসিকিউ প্রশ্নতে দেওয়া হয়। এখানে এরকম দেওয়া আছে, আমি একটু স্মরণ করে দিই, অতীতে এসেছিল এরকম একটি প্রশ্ন, যে অধীন খণ্ড বাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশ করতে ব্যবহৃত হয়। এক সময় পরীক্ষায় প্রশ্ন এসেছিল ক্রিয়াপদের
ক্রিয়াপদের স্থান কাল ও কারণ নির্দেশক অর্থে, স্থান কাল ও কারণ নির্দেশক অর্থে যে খণ্ডবাক্য প্রকাশ করে সেই খণ্ডবাক্যটি কোন খণ্ডবাক্য বলে? তাহলে সেই খণ্ডবাক্যটি হলো ক্রিয়া বিশেষণের স্থানীয় অধীন খণ্ডবাক্য। তাহলে এই অর্থে ব্যবহৃত হয়। এবং আমাদের বইতে যে উদাহরণটি দেওয়া আছে হলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে এখানে ক্রিয়াপদ হলো একলা চলা, চলো, একলা চলো ক্রিয়াপদ। তো একলা চলো কখন, এটির অবস্থা হলো কখন একলা চলবে? যদি তোর ডাক শুনে কেউ না আসে। যদি ডাক দিবে একলা চলবে কখন? যদি তোর ডাক শুনে কেউ না আসে। এই অধীন খণ্ডবাক্যটি হলো ক্রিয়া বিশেষণের স্থানীয় অধীন খণ্ডবাক্য, এবং এটি কারণ হলো, এটি ক্রিয়াপদের কারণ বর্ণনা করেছে, একলা চলার কারণ বর্ণনা করেছে। কেন একলা চলবে? ডাক শুনে কেউ না আসলে। আরো কয়েকটি উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো। এরপরে দিয়েছি, যতই করিবে দান ততই বেড়ে যাবে। যতই করিবে দান ততই বেড়ে যাবে। এই বেড়ে যাবাটি হলো একটি যৌগিক ক্রিয়া। তোমরা ক্লাস 9 উঠলে যৌগিক ক্রিয়া কি চিনতে পাবে। তাহলে বেড়ে যাবে ক্রিয়াটির অবস্থা হলো যতই করিবে দান। কখন বাড়বে? যতই করিবে দান। যতই করিবে দান এটি একটি বেড়ে যাবে এর অবস্থা হলো যতই করিবে দান। এরপরে আছে, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। অপেক্ষা করছি যে ক্রিয়াপদ, অপেক্ষা করছি, আমি অপেক্ষা করছি স্বাধীন খণ্ডবাক্য। তাহলে আমি অপেক্ষা করছি, এই করছি ক্রিয়াটির অবস্থা হলো, এই অপেক্ষা করছি, অপেক্ষা করার অবস্থা হলো তুমি আসবে বলে। তোমার আশা, তোমার আশার জন্য, তোমার আশা, এটি হলো অবস্থা নির্দেশক। এজন্য এটি হলো তুমি আসবে বলে ক্রিয়া বিশেষণের স্থানীয় অধীন খণ্ডবাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন মূল্যায়ন করে দেখি আমাদের পাঠ কতটুকু সার্থক হলো। এর জন্য আমি 4টি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। তোমরা চেষ্টা করো প্রশ্নগুলোর উত্তর দিতে, না হলে আমি উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মেলবন্ধনকে কি বলে? যারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো এতক্ষণ শুনেছ, তোমরা ইতিমধ্যে আমি বিশ্বাস করে উত্তর দিয়ে দিয়েছ। এর সঠিক উত্তর হলো যোগ্যতা। 2 নম্বর প্রশ্ন, খণ্ডবাক্য কত প্রকার? একেবারে সহজ প্রশ্ন, খণ্ডবাক্য 2 প্রকার। এরপরে 3 নম্বর প্রশ্ন, যে অধীন খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান কাল ও কারণ নির্দেশ করে তাকে বলে? আশা করি সঠিক উত্তর তোমরা দিয়েছ, ক্রিয়া বিশেষণের স্থানীয় অধীন খণ্ডবাক্য। সর্বশেষ প্রশ্নটি হলো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এই বাক্যটি কোন অধীন খণ্ডবাক্য দ্বারা গঠিত? আমি তোমাদেরকে অনেকবার বলেছি, যে, সে, যার, তার, যখন, তখন, এগুলো যেখানে বসে সেটি কোন অধীন খণ্ডবাক্য হবে? আশা করি সঠিক উত্তর তোমরা দিয়েছো, বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি বুঝতে পেরেছি কোনটি বিশেষ স্থানীয় অধীন খণ্ডবাক্য, কোনটি বিশেষণের স্থানীয় অধীন খণ্ডবাক্য, কোনটি ক্রিয়া বিশেষণের স্থানীয় অধীন খণ্ডবাক্য। আমরা আরো চর্চা করলে বিষয়টি আমাদের আরো সহজ হবে। আজকের মতো এই ক্লাস আমি এখানে শেষ করছি। সরল, জটিল এবং যৌগিক বাক্য নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।